আসসালামু আলাইকুম, আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে, বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অনেকে আমাকে কোশ্চেন করছেন যে সুমিত ভাই আপনি কি কানাডার অ্যাপ্লিকেশন করেন কিনা। আমি সৌদি আরব থেকে বলছি, আমি অনেক দিন যাবত ট্রাক ড্রাইভিং করছি, ওয়েল্ডার কার্পেন্টারে জব করছি, আমি কি কানাডায় আসতে পারবো কিনা। অনেকে কোশ্চেন করছেন যে সুমিত ভাই এখন কি কানাডাতে 10 বছরের যে ভিজিটর ভিসা এটা কি দিচ্ছে কিনা, বা 3 মাসের যে ট্যুরিস্ট ভিসা সেটা কি দিচ্ছে কিনা। আবার অনেকেই কমেন্টস করছেন যে সুমিত ভাই আমাদের ভিসার যে রিফিউজাল এটা কেন হচ্ছে, অনেকেরই রিজেক্ট হয়ে যাচ্ছে, কেন হচ্ছে। সমস্ত বিষয় নিয়েই এবং আরো কিছু বিষয় থাকবে, যেমন ধরেন আপনারা অনেকেই বলছেন যে কানাডায় আমি আসার স্বপ্ন দেখি কিন্তু কিভাবে আসব, কিভাবে প্রসেস করব, সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওতে আলাপ করব। তো আমার ভিডিওর সাথে থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে দেন। আপনাদের যে মূল্যবান মতামত, যে কোশ্চেন সেটা লিখবেন, আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার সবসময় চেষ্টা করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডদের সাথে। তো সবার প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যারা সৌদি আরব বা বিভিন্ন দেশে থাকেন, কাজ করেন, তারা প্রথমেই গুগলে যাবেন, গুগলে গিয়ে টাইপ করবেন জব ব্যাংক বা ইনডিড। সো আমি আপনাদেরকে ইনডিড থেকেই দেখাচ্ছি। দেখেন এখানে ইনডিডে যদি যান, আপনারা ইনডিডের মধ্যে দেখবেন যে ওখানে সার্চ অপশন আছে। সার্চ অপশনে গেলে সার্চ অপশনে ওখানে আপনি যে জব করেন, আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনটা টাইপ করবেন। টাইপ করার পরে আপনারা ওখানে নিচে দেখবেন প্রভিন্স লেখা আছে। সেই প্রভিন্সের মধ্যে আপনি যে প্রভিন্সে আসতে চান বা অল ক্যানাডা এটাও দিতে পারেন। এটা দেওয়ার পরে সার্চ করবেন। সার্চ করার পরে বিভিন্ন ক্যাটাগরিতে জব আসবে। এই জবগুলা থেকে আপনারা বেছে নেবেন যে কিভাবে কোনটাতে গেলে আপনাদের জন্য ভালো হয়। ওখানে বিভিন্ন রকম ঘন্টা, কত টাকা ঘন্টা দিবে, কত ডলার ঘন্টা দিবে, হ্যাঁ, সমস্ত কিছু লেখা আছে। আর আপনারা এগুলা হয়ে গেলে অ্যাপ্লাই করলে হয়তোবা এখন 100, 200, 300 অনেকে অ্যাপ্লাই করছেন কিন্তু হচ্ছে না। দেখেন এটা সম্পূর্ণই আপনাদের ভাগ্যের উপর নির্ভর করে। হ্যাঁ, আপনি যদি কানাডায় আসলে আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য ভালো হয়, তো আপনাকে সৃষ্টিকর্তা অবশ্যই কানাডাতে আনবে। সো ধৈর্য হারা হওয়ার কিছু নেই। আপনি যদি চান আপনার কোনো রিলেটিভস এর মাধ্যমে আসতে পারেন। আপনি যদি চান কোনো এজেন্সি যেটা সরকারের অনুমোদিত ভালো এজেন্সি, তাদের কাছেও যেতে পারেন। আপনি কারো সাহায্য নিতে পারেন। এটা কোনো ছেলে খেলা না যে আপনি নিজে নিজে করলেই যে হয়ে যাবে তা না। আপনি ভালো এজেন্সি, ভালো লোকদের কাছে গেলেও আপনি আসতে পারবেন। তবে আপনি একটা বুদ্ধিমান লোক, আপনি আপনার বুদ্ধি কাজে লাগিয়ে বিবেচনা করবেন যে তাদের কাজগুলা কি ফেক নাকি রিয়েল। আপনি যে টাকা পয়সাটা দিবেন, আপনার টাকা পয়সাটা কখন দিলে ভালো হবে, সমস্ত কিছু নিয়েই আপনি চিন্তা ভাবনা করে তারপরে আগাবেন। ঠিক আছে? তো কিভাবে জব ব্যাংকে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে সিভি কভার লেটার ড্রপ করতে হয়, এই সমস্ত কিছু নিয়ে আমি অনেক আগে ভিডিও দিয়েছি। সো এই ভিডিওতে আমি এগুলা বলতে চাই না। আমার প্লে লিস্টে আরো ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে আপনারা যারা রিফিউজ হচ্ছে, হ্যাঁ, ভিজিটর ভিসা বলেন, 10 বছরের ট্যুরিস্ট ভিসা বলেন, সেই সমস্ত কাগজ অনেকেই বলছে ফেক। কারণ কি জানেন, আপনারা অনেকে এই দেশে হয়তো ঘুরে একবার চলে গেছেন, সো সেকেন্ড বার আসার যে রিজনটা সেটা ভালোভাবে দেখাতে পারছেন না। আপনাদের যে প্রুফ অফ ফান্ড সেটা ভালোভাবে দেখাতে পারছেন না। আপনাদের যে ব্যাংকের যে স্টেটমেন্ট গুলা সেগুলো ঠিক মতো দেখাতে পারছেন না। আপনাদের যে কাগজপত্রগুলা সেগুলা দেখে মনে হচ্ছে ফেক। সো এই সমস্ত বিষয়গুলো খেয়াল করে আপনারা আগাবেন, কেমন? আর আরেকটা কথা আমি বলতে চাই যে দেখেন আপনারা অনেকেই বলছেন যে আমি কি অ্যাপ্লিকেশন করি কিনা। দেখেন আমি একজন ইউটিউবার এবং পাশাপাশি আমি আমার নিজের জবও করি। সো আমি এই সমস্ত কিছু নিয়ে আমি আমার সময়গুলো আমি দিতে পারবো না, সেজন্য আমি এগুলা করি না। সো তারপরেও আমি আপনাদেরকে নিরাশ করব না। আপনারা নিজে নিজে চেষ্টা করলে করতে পারেন। আপনারা কোনো ভালো এজেন্সির কাছে গেলে যেতে পারেন। ঠিক আছে? সো আমি আপনাদেরকে বলবো এই জিনিসগুলা এত কঠিন না। আপনারা যেটা মনে করেন যে না কারণ এত বড় একটা দেশ কিভাবে যাব, অনেক কষ্ট, এই সে, এগুলা অনেক অনেক কঠিন না। এগুলা একদম একদম সিম্পল একটা জিনিস। দেখেন আপনি এখানে আসার জন্য আপনার কি দরকার? আপনার প্রথমে দরকার একটা এলএমআই। হ্যাঁ, সো আপনার এলএমআইটা একজন এমপ্লয়ি এখানকার করে দেবে। তার জন্য আপনার কি দরকার? একটা কভার লেটার, একটা রেজিউমি। আপনি একটা কভার লেটার, একটা রেজিউমি যখন ড্রপ করবেন, আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ নিলে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার মেডিকেল, হ্যাঁ, এই সমস্ত কিছু আপনি এখানে দিবেন। দেওয়ার পরে আপনার আইএলস, আপনার ইসিএ, এই সমস্ত কিছু আপনার এমপ্লয়িকে দিবেন। আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি ও চায় ওনাকে দিবেন। দেওয়ার পরে সে আপনার জন্য এলএমআই এর আপডেট দিবে। সরকারের কাছে আবেদন করে এলএমআই এর যে একটা
পেপার সেটা সে বের করবে। সে এই এলএমআই এর পেপারটা বের করার পরে আপনার জন্য ওয়ার্ক পারমিটে আবেদন করবে। যখন আপনার জন্য ওয়ার্ক পারমিটে সে আবেদন করবে, আপনাকে অবশ্যই বায়োমেট্রিক দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বিএফএক্স গ্লোবালে গিয়ে। সেখানে বিএফএক্স গ্লোবালে গেলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার বায়োমেট্রিকের যে সমস্ত প্রসেস সেটা কমপ্লিট করে আসার পরে বেসিক্যালি এখন 54-55 দিন সময় লাগে। সময় লাগার কোনো সমস্যা নেই, সময় লাগতেই পারে। তো এরপরে আপনার যখন পাসপোর্ট রিকোয়েস্ট আসবে, যদি সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে, পাসপোর্ট রিকোয়েস্ট আসবে। পাসপোর্ট রিকোয়েস্ট আসলে আপনি আপনার পাসপোর্টটা জমা দিয়ে দিলে, যদি আপনার কপালে থাকে, আপনার সমস্ত পেপারস ঠিক থাকে, আপনার এমপ্লয়ি যদি ঠিকমতো কাজ করতে পারে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে, সো আপনার ভিসাটা হয়ে যাবে 15 দিনের মধ্যেই। যদি আপনার পাসপোর্ট ছিঁড়াফাড়া না থাকে, আপনার পাসপোর্টে ভ্যালিড 6 থেকে 7 মাসের ডেট থাকে, সো আপনার 2 বছরের একটা ওয়ার্ক পারমিট দিলে আপনার পাসপোর্টে তো অবশ্যই 2 বছরের মেয়াদ থাকতে হবে। সো চেষ্টা করবেন যেন 2 বছরের মেয়াদটা থাকে। হ্যাঁ, সো আমি আপনাদেরকে এটাই বলতে চাই, দেখেন আপনার এলএমআই এর কাজ করছে আপনার এমপ্লয়ি, আপনার ওয়ার্ক পারমিটের কাজ করছে আপনার এমপ্লয়ি, আপনার সমস্ত কিছু আপনার এমপ্লয়ি কিন্তু করছে। হ্যাঁ, আপনার এমপ্লয়ি এখানে আপনার এলএমআই এর খরচটা দিছে, আপনার ওয়ার্ক পারমিটের খরচটা দিছে। আপনি শুধু কি করছেন? আপনি শুধু একটা কভার লেটার দিছেন তাকে, আপনি একটা রেজিউমে দিছেন, আপনি এখানে আইএলটিএস দিছেন সেটার পেপারস দিছেন, আপনি এখানে ইসিএ দিছেন সেটার পেপারস দিছেন, আপনি এখানে মেডিকেল দিছেন সেটার পেপারস দিছেন, আপনার যে বায়োমেট্রিক সেটা তো চলে গেছে সিঙ্গাপুরে, আপনার যে ফিঙ্গারপ্রিন্ট সমস্ত কিছু সিঙ্গাপুরে চলে গেছে, পাসপোর্ট চলে গেছে সিঙ্গাপুরে। আপনার শুধু এমপ্লয়ি আপনার জন্য সব করছে, আপনি কি কি করছেন সেগুলো আপনাকে আমি এইমাত্র বললাম। সো দেখেন, এগুলা নিয়ে আপনি অ্যাপ্লিকেশন কিভাবে করব, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে এইটা করতে হবে, ওইটা করতে হবে, এগুলা চিন্তা করার বিষয় নাই। আপনি যদি কোনো এজেন্সির কাছে যান, হয়তোবা আপনার জন্য ইসিএ ফর্মটা পূরণ করে আপনাকে একটা ইসিএ করার জন্য প্রসেস করে দেবে, কিন্তু ইসিএ এর জন্য কিন্তু আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে। আপনি আপনার ইন্টার, এইচএসসি, হ্যাঁ এইচএসসি, আপনার অনার্স, মাস্টার যেটাই করে থাকেন সেটাকে কিন্তু আপনার ওএস এর মাধ্যমে ডিএচএল এ আপনার এখানে পাঠাতে হবে। এখানকার ইমিগ্রেশন, এখানকার যে প্রসেস সেটা হওয়ার পরে আপনার কাছে যাবে, সেটা আবার আপনি আপনার এমপ্লয়িকে পাঠাবেন। হ্যাঁ, সো আপনি আবার দেখেন আইএলটিএস এর জন্য আপনি প্রিপারেশন নেবেন, কোর্স করবেন, আপনি আইএলটিএস এ ভর্তি হবেন, পরীক্ষা দিবেন। হ্যাঁ, পরীক্ষা দেওয়ার পরে যেই ফলাফলটা আসবে, আপনার লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং সমস্ত কিছুর যে স্কোর সেটা দেখে একটা পেপার আপনার যখন হাতে পাবেন, সেটা যদি ভালো হয়, 5 এর উপরও থাকে, আপনি সেটা পাঠিয়ে দিবেন আপনার এমপ্লয়িকে। হ্যাঁ, সো আপনার যে চাকরি করেন সেখানকার যে যোগ্যতা সেই কাগজটাও পাঠিয়ে দিবেন আপনার এমপ্লয়িকে। আপনি যে 6-7 মাস ব্যাংকে 8 থেকে 10 লাখ টাকা রাখছেন সেটার একটা পেপারস পাঠিয়ে দিবেন। আপনি যেখানে কাজ করেন সেখানকার যে পে স্ট্যাপটা দেয়, পে স্লিপটা দেয়, আপনি যেটাই বলেন, হ্যাঁ সেটা যদি থাকে সেটা পাঠিয়ে দিবেন। আপনি যেখানে কাজ করেন সেখানকার যে স্যালারি সার্টিফিকেট, আপনার যে সার্ভিস সার্টিফিকেট, সমস্ত কিছু আপনার এমপ্লয়িকে পাঠিয়ে দিবেন। আপনার যে পাসপোর্টের যে প্রথম কপি সেটা, তারপরে আপনার যে ট্রেনিং সার্টিফিকেট হতে পারে, আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হতে পারে, আপনার ভোটার আইডি কার্ড হতে পারে, এগুলা যদি এফিডেভিট করতে হয় সেগুলো করে পাঠিয়ে দিবেন আপনার এমপ্লয়িকে। আপনার এমপ্লয়ি এখানে কাজ করবে আপনার জন্য। হ্যাঁ, সমস্ত কিছু হয়ে গেলে আপনার পাসপোর্টে যখন ভিসা এসে যাবে, আপনার এমপ্লয়ি আপনাকে একটা পেপারস পাঠাবে। সেই পেপারসটা নিয়ে আপনি টিকিট কেটে এখানে আসবেন। এয়ারপোর্টে আসার পরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার এলএমআইটা কি আপনার সাথে আছে কিনা। যদি না থাকে কোনো সমস্যা না, আপনার এমপ্লয়ি যে আপনাকে অফার লেটারটা দিয়েছে আপনি সেটা এখানকার যে এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ বা অফিসার যেই থাকে ওনাকে দেখালে উনি আপনার জন্য কম্পিউটার থেকে ওয়ার্ক পারমিটটা বের করে দিবে। সো দেখেন, আপনার ওয়ার্ক পারমিটের প্রসেস কিন্তু করছে, কিন্তু ওয়ার্ক পারমিটটা কিন্তু আপনাকে আগে থেকে দিয়ে দিতে পারে নাই। কারণ কি জানেন, ওয়ার্ক পারমিটটা আপনি এখানে আসলে আপনি এয়ারপোর্ট থেকেই পাবে। সো কেউ যদি আপনাকে আগে থেকে বলে আপনার ওয়ার্ক পারমিট হয়ে গেছে, হ্যাঁ আপনাকে পাঠায় দিছে, আপনার হাতে চলে আসছে, সো এগুলাতে বিশ্বাস করবেন না, এগুলা ফেক হয়। আর যারা সৌদি আরব বা বিভিন্ন মিডল ইস্টের যে কোনো দেশে থাকেন তারা কি করবেন, আপনাদের ওখানে কোনোভাবে কোনো এজেন্সি বা কোনো কারো মাধ্যমে যে একটা জব ম্যানেজ করতে পারেন, সমস্ত কাজ যদি করতে পারেন, সেখানকার একটা পুলিশ ক্লিয়ারেন্স আপনার অবশ্যই লাগবে। আর বাংলাদেশ থেকেও যারা অ্যাপ্লাই করবেন তারা তো পুলিশ ক্লিয়ারেন্স বের করবেনই।
সো আপনারা জানেন বাংলাদেশেরও একটা পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু আপনাদের লাগবে। আর এখন যারা আপনার ওয়ার্ক পারমিটের জন্য বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন, তারা যদি কোনো দেশে আগে গিয়ে চাকরি করে থাকেন, তো সেই দেশেরও একটা পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু আপনার বের করতে হবে। সো এই সমস্ত কিছু আপনার মাথায় রাখতে হবে যে এই সমস্ত জিনিস এত জটিল করে, এত কঠিন করে নিবেন না। এগুলা একদম সিম্পল একটা জিনিস। মনে সাহস রাখবেন যে আপনি পারবেন। আপনাকে কানাডা আসতে হলে আপনাকে একটু তো ভাই দৌড়াদৌড়ি করতেই হবে, হ্যাঁ। আর যখনই আপনারা যদি কোনো ছবি উঠাতে হয়, হ্যাঁ, কোনো কারণে যদি ছবি উঠাতেই হয়, তো গুলশানে ভালো ভালো ওখানে ছবির দোকান আছে যারা কিনে ক্যানাডিয়ান ফরম্যাটে ছবি উঠায়। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন আপনাদের ছবিগুলো ভালো আসে। একটা রেশিও আছে ক্যানাডিয়ান ফরম্যাটের জন্য, পাসপোর্টে ভিসার জন্য, যাই বলেন না কেন আপনারা ওগুলা খেয়াল রাখবেন, হ্যাঁ। সো আমি মনে করি না যে আপনাদেরকে বলছে যে 7-8 লাখ টাকা লাগবে, 10 লাখ টাকা লাগবে, প্রথমে 3 লাখ টাকা দেন, পরে বাকি টাকা ভিসা হওয়ার পরে। আবার অনেকে বলছে যে এই দেশে আসার পরে আপনাদের বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে। এগুলো নিয়েও আমি আগে ভিডিও দিছি, আগে ভিসা পরে টাকা, এই সমস্ত কিছু নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, হ্যাঁ। সো আপনারা যদি মনে করেন যে না আপনাদের এই দেশে আসার পরে বেতন থেকে টাকা কেটে নিলে আপনাদের কোনো সমস্যা নাই, ভাই আপনি এখন বাংলাদেশে আছেন, হ্যাঁ। আপনার যে সোনার হরিণটা সেটা কিন্তু এখনো হাতে পাননি। সেই সোনার হরিণটার জন্য আপনি যে কোনো কিছু করার জন্য প্রস্তুত হয়ে আছেন, কিন্তু ভাই রিয়ালিটিটা কিন্তু খুব কঠিন ভাই। আপনি বুঝতে পারছেন না যে আপনি এখন একটা ভিসার জন্য, কানাডার ভিসার জন্য সবকিছুতেই আপনি রাজি। যখন আপনার ভিসাটা হয়ে যাবে, আপনি এখানে এসে পড়বেন, চাকরি করবেন, তখন কিন্তু আপনি কুলাতে পারবেন না। তো যাই হোক, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না। কানাডা ইজ এ গুড কান্ট্রি, ইজ গুড ফর ইয়োর ফিউচার, গুড ফর ইয়োর চিলড্রেন ফিউচার, এ গুড ফর ইয়োর লাইফ, ঠিক আছে। এটা একটা ফ্রেন্ডলি কান্ট্রি। এখানে একদম রাস্তাঘাট নিট এন্ড ক্লিন, হ্যাঁ, একদম সবাই ফ্রেন্ডলি ভাবে থাকে, কেউ কাউকে ডিস্টার্ব করে না। একদম এখানে কোনো জ্যাম নেই, মারামারি নাই। একদম রাত্রে 1টা-2টা বাজে যদি একটা মেয়ে হেঁটে যায়, এখানে কেউ কোনো ডিস্টার্ব করবে না, তার একদম জীবনের নিরাপত্তা আছে। সো এখানে অনেক কিছুই ভালো, সবই ঠিক আছে। এখানে অনেক বেশি একটা ঠান্ডাও পড়ে না, হ্যাঁ। অনেকে বলে যে এখানে অনেক ঠান্ডা, ভাই বিশ্বাস করেন, আপনার এই যে ডিসেম্বর থেকে জানুয়ারি গেল, এই এখন তো ফেব্রুয়ারি প্রায় শেষের দিকে চলে আসছে, কয়েকদিন একটু বেশি ঠান্ডা থাকে, তারপরও আপনার মোটামুটি অ্যাভারেজ চলা যায়। আপনি এখানে একটা দেশে আসছেন, আপনাকে অবশ্যই স্ট্রাগলিং করতে হবে, হ্যাঁ। আপনাকে বুঝতে হবে যে আপনি কি করলে আপনি নিজে ভালোভাবে থাকতে পারবেন এখানে। সো আপনাকে একটা দেশে আসতে হলে এখানকার কালচারকে তো বুঝতে হবে, এখানকার কালচারকে আপনি মানিয়ে নিতে হবে আপনার মধ্যে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।